উনি হয়তো বাড়ির লোককে ঠিকমতো বুঝতে পারছেন না। যিনি ট্রিটিং ফিজিশিয়ান তাকেও হয়তো চিনতে পারছেন কি পারছেন না। কোথায় আছেন, টাইম, প্লেস, পারসন সম্পর্কে অবগত নয়। তো এইসব মিলেমিশেই একটা পোস্ট আইসিইউ সিনড্রোম তৈরি হয়। কেউ ভেন্টিলেটরে চলে গেল মানেই সব শেষ। এই ভেন্টিলেটর থেকে ফিরে আসার হার কিরকম? মানে স্ট্যাটিস্টিক্স কি বলছে? ধরুন আপনার হার্ট অ্যাটাক হলো, চেস্ট পেইন শুরু হলো। সেখান থেকে ১ ঘন্টা পরবর্তী সময় এটা খুব ভাইটাল। এটার মধ্যে দেখা গেছে মর্টালিটি সবথেকে হাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এখন মেইন সমস্যা। এরপর কি অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে? সেরকম মানে বিজ্ঞানীরা মাথা ঘুরে মরছে। নমস্কার, কেমন আছেন? আমি মৌমিতা। ইয়োর ডক্টর আনসার্সের এক নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো ক্রিটিক্যাল কেয়ার নিয়ে। ভেন্টিলেটর থেকে ফিরে আসার হার কত? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সুপার বাগ, এই সমস্যার কি সলিউশন হতে পারে? আইসিইউর বিল কতটা স্বচ্ছ? পোস্ট আইসিইউ সিনড্রোম কাকে বলে? ব্রেন ডেথ বলতেই বা কী বোঝা যায়? এমন কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো আজকে ডক্টর সায়ন্তন মুখোপাধ্যায় থেকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন আছে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হওয়ার পরেই রোগীর এবং তার পরিবারের মনে একটা সন্দেহ, একটা চিন্তা তৈরি হয় যে বিল কতটা বাড়ছে এবং কি চিকিৎসা প্রতিক্রিয়া আমরা ইউজ করব। তো এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয় যে রোগীর পরিবারের সাথে একটা কনস্ট্যান্ট কাউন্সেলিং দরকার? অতি অবশ্যই দরকার, কারণ চিকিৎসার ক্ষেত্রে এখন আজকালকার যুগে যেরমভাবে উত্তরোত্তর খরচা বৃদ্ধি পাচ্ছে, ওষুধের দাম, ডায়াগনস্টিক চার্জেস মেইনলি, এবং কিছুটা তো আইসিইউ যে ভাড়া, বেড ভাড়া, এগুলো সবসময়ই এটা হাসপাতালের বিলিং সেকশনের সাথে রোগীর পরিবারের নিয়মিত যোগাযোগ থাকা দরকার, এবং প্রতিনিয়ত কত খরচ হতে পারে তার একটা আগাম পূর্বাভাস সেটা একমাত্র হাসপাতালের বিলিং সেকশন থেকেই জানা সম্ভব। কারণ হাসপাতালের টোটাল বিলের খরচার ওপর ডাক্তারের কন্ট্রোল খুবই কম। কারণ ওষুধের দাম কত হতে পারে এগুলো ঠিক করে ওষুধের কোম্পানি এবং কিছুটা গভর্নমেন্ট, সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে বা অন্য বডিও হতে পারে। যেগুলো বিদেশি ওষুধ আসছে সেগুলো দাম অনেক অবশ্যই বেশি হয়। যেগুলো দেশীয় প্রোডাক্ট ইউজ হয় সেগুলো একটু কম হয়। ডাক্তারের হাতে যেটা থাকে সেটা হচ্ছে কী ইনভেস্টিগেশন করা যাবে এবং কত দামি অ্যান্টিবায়োটিক লিখছেন বা দামি অ্যান্টিবায়োটিক দরকার তার উপর রোগীর টোটাল পরিমাণটা নির্ভর করে। এবং প্রত্যেক দিনের বিলিং আমার আমার মনে হয় বিলিং সেকশনে গিয়ে জানা দরকার, এবং এটা দুতরফ থেকেই দরকার। এটা হাসপাতালেরও যারা বিলিং সেকশনে তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আপনার আজকে এই বিল হয়েছে, প্রতিদিন দিনের বিলটা জানিয়ে দিলে রোগীর ওপর চাপটা কম পড়ে। বা হঠাৎ এসে একদিনে কয়েক লাখ টাকা বিল হয়ে গেলে ৩-৪ দিন পরে তখন রোগীর মানতে অসুবিধা হয়। সেগুলো এসে আমরাও ফেস করি। আমাদের এসে বলে, ডাক্তারবাবু ২ দিনে এত টাকা বিল তুলে দিয়েছে। আমি ওনাদের মানে পরিষ্কারভাবেই বলি যে আপনি যে কথাটা বলছেন এটা আমাকে বলে লাভ নেই। আপনি ওখানে যান, প্রতিটা বিল খুঁটিয়ে দেখুন যে কোন জায়গায় আপনার বিলটা বেশি মনে হচ্ছে, বেড চার্জে না ডায়াগনস্টিকে না ওষুধে। এবং যদি ফার্মেসিতে গিয়ে মনে হয় যে ওষুধের দাম বেশি লাগছে, ওদের সাথে কথা বলুন ওনাদের সাথে। এইভাবেই দূরত্বটা কমানো যেতে পারে। তাহলে আপনার কি মনে হয় একটা ডেডিকেটেড কাউন্সেলর যে এই গোটা প্রসেসটা নিয়ে রোগীর ফ্যামিলিকে জানাবে, সেটা থাকলে ভালো হয় অবশ্যই হাসপাতালে? পিআরও অবশ্যই দরকার, এবং পিআরও যদি নাও থাকে ফ্লোর ম্যানেজার্স এর দায়িত্বের মধ্যে পড়ে, এবং বিলিং সেকশনে যিনি ইনচার্জ থাকবেন তারও দায়িত্বের মধ্যে এটা পড়ে। এবং নিশ্চয়ই, এবং এই বিলের সাথে আরেকটা অনেক সময় সমস্যা দেখা যায় যে রোগীকে ঠিক কতক্ষণ চিকিৎসা চালিয়ে যাবে এটা বাড়ির লোক বুঝতে পারছে না। তো একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট হিসেবে আপনি কিভাবে গাইড করবেন তাদের যে এরম অনেক ক্রিটিক্যাল সময় ডিসিশনস? হয় যে এটা মেইনলি যখন হয় যখন পেশেন্টের অবস্থার উন্নতিটা খুব ধীরে ধীরে চোখে পড়ে বা অবস্থার উন্নতি হয় না বা ধীরে ধীরে অবনতি হতে থাকে, তখন একদিকে পেশেন্ট পার্টি বলে যে আমরা তো এত পয়সা খরচা করছি, এত পয়সা হয়ে যাচ্ছে, তবুও পেশেন্টের সেরকম কোনো উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না, বা এই ট্রিটমেন্টটা আরও কতদিন চালিয়ে যেতে হবে বা কতদিন আইসিইউ স্টে হতে পারে, এগুলো একটা আন্দাজ দেয়া যেতে পারে কিন্তু ডেফিনিট করে বলা যায় না। কারণ হচ্ছে আইসিইউতে যেসব পেশেন্টরা থাকে তাদের কন্ডিশন কখন খারাপ হবে, কখন ভালো হবে এটা প্রেডিক্ট করা সবসময় যায় না।
কয়েকটা ক্ষেত্রে ছাড়া। তো এটা ডেলি ডাক্তারবাবুর সাথে যিনি ট্রিটিং ফিজিশিয়ানস আছেন তার সাথে কথা বললে একটা আন্দাজ পাওয়া যেতে পারে। এই পরিস্থিতি থেকে আরেকটা কথা খুব মনে পড়ে যে ব্রেন ডেথ। এই ব্রেন ডেথ অবস্থাটা ঠিক কিরকম? এটা যদি আপনি একটু বলেন এবং এই পরিস্থিতিতে মানুষের কি করা উচিত? এটা একটা মানুষের মনে কিছুটা ভুল ধারণা আছে, মিসকনসেপশন, যে পেশেন্ট ভেন্টিলেটরে উঠে গেছে মানে হচ্ছে পেশেন্ট মারা গেছে। পেশেন্টকে বিল বাড়ানোর জন্য পেশেন্টকে ভেন্টিলেটরে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে। পেশেন্টের কোনো সাড়া শব্দ নেই, কিছু নেই। এবং পেশেন্ট নাকি ২-৩ দিন আগে মারা গেছে। তারপরে ২-৩ দিন পরে নাকি ডিক্লেয়ার করছে বিল বাড়ানোর জন্য। এক্ষেত্রে আমি বলব যে হয়তো পেশেন্টের ব্রেন ডেথ হয়ে থাকতে পারে। ব্রেন ডেথ ডিক্লেয়ার করার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে এবং ব্রেন ডেথ যে ডিক্লেয়ার করা হবে তাতে ২ জন সিনিয়র চিকিৎসক থাকতে হবে। তার মধ্যে একজন অবশ্যই নিউরোলজিস্ট এবং অন্য সাবজেক্টের আরেকজন। তারা পরীক্ষা-নিরীক্ষা করেই বলতে পারবেন যে পেশেন্টের ব্রেন ডেথ হয়েছে কিনা। এবং ব্রেন ডেথ আবার এরমও হয় পেশেন্টের মনিটরে পালস, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশার সবই নরমাল দেখাচ্ছে। অথচ যখন বলা হচ্ছে আপনার পেশেন্টের ব্রেন ডেথ হয়ে গেছে, সেটা মানতেও পেশেন্ট পার্টির বাড়ির লোকের খুব অসুবিধা হয়। সহজে অ্যাকসেপ্ট করতে পারে না। তো এই ব্যাপারগুলো দুতরফ থেকেই একটা কমিউনিকেশন গ্যাপ হলে তখন এই একটা মিসকনসেপশন তৈরি হয় যে ব্রেন ডেথ হয়েছে কি হয়নি। আর ব্রেন ডেথ বলতে আমরা বুঝি যে আমাদের নরমাল যে ব্রেন স্টেম আছে, মানে ব্রেনের তলার দিকে যে অংশটা আমাদের সুষুম্না কাণ্ডকে জুড়ে রেখেছে, মেন ব্রেনের সঙ্গে আমাদের স্পাইনাল কর্ডকে, ওই জায়গাটা আমরা ব্রেন স্টেম বলি। ওই ব্রেন স্টেমের মধ্যে কিছু কিছু ভাইটাল সেন্টার্স থাকে। এই সেন্টার্সগুলো যদি কাজ করা বন্ধ করে দেয় কোনো কারণে, কোনো হঠাৎ ম্যাসিভ স্ট্রোক হলেও হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট, ট্রমা, হেড ইনজুরি, এসব ক্ষেত্রে বিশেষ করে ওই সেন্টারগুলো যখন কার্য করা বন্ধ করে দেয়, ব্রেনের অন্য অংশ কাজ করে। কিন্তু ওই অংশটা যদি কাজ করা বন্ধ করে দেয়, মানুষ নিজে থেকে আর নিঃশ্বাস নিতে পারে না। তখন আর্টিফিশিয়ালি মানুষকে ভেন্টিলেশনে রাখতে হয়। এবং এটাকেই ব্রেন ডেথ বলে। যখন এই সেন্টারগুলো পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দেয়, সেটা দেখতে হয় যে এটা টেম্পোরারি না পুরোপুরি বন্ধ করছে। এইজন্য একটু ডিলেমা হয়, যে ডেথ ডিক্লেয়ার করতে হয়তো অনেক জায়গায় বা অনেক সময় বা সবসময় হয়তো সিনিয়র ফিজিশিয়ানস অ্যাভেলেবলও থাকেন না বা এরকম কিছু হয়। তো ব্রেন ডেথ হচ্ছে এটাই। পেশেন্টটা কোমা অবস্থায় থাকবে। পেশেন্টের রিফ্লেক্স যেগুলো আছে সেগুলো চলে যাবে। পেশেন্টকে যদি আমি ভেন্টিলেটর অফ করে একটা টেস্ট করা হয়, এটাকে বলে অ্যাপনিয়া টেস্ট। ওটা দেখা হয় যে পেশেন্ট নিজে থেকে কোনো ব্রিদিং এফোর্ট আছে কিনা। তো সেটাও যদি না থাকে তাহলে তখন আমরা সেটাকে ব্রেন ডেথ বলে ডিক্লেয়ার করি। আচ্ছা। এরম আরেকটা শব্দ খুব শোনা যায় সেটা হচ্ছে পোস্ট আইসিইউ সিনড্রোম। এখন এটা খুব শোনা যাচ্ছে। এই পোস্ট আইসিইউ সিনড্রোমটা কি? পোস্ট আইসিইউ সিনড্রোম হচ্ছে বিশেষ করে এগুলো বয়স্ক লোকের, এজেড পারসনরাই বেশি ফেস করে। আইসিইউতে যদি ১০০ জন লোক ভর্তি থাকে, অন্তত ৩০-৪০% পেশেন্টের পোস্ট আইসিইউ সিনড্রোম হতে পারে। সেটা বিভিন্ন রকম, মাইল্ডও হতে পারে, কারো মডারেট হতে পারে, কারো সিভিয়ারও হতে পারে। বেশ কিছুদিন দীর্ঘদিন যদি কেউ আইসিইউতে থাকে, তাহলে তার ম্যাক্সিমাম আইসিইউতে দিনের আলো ঢোকে না। ম্যাক্সিমাম আইসিইউতে। এখন যদিও কনসেপ্ট পাল্টাচ্ছে যে দিনের আলো যদি ঢোকানো যায় কাঁচের জানলা করে, পর্দা সরিয়ে। কিন্তু অনেক জায়গায় এমন জায়গা আছে যে আপনি আইসিইউতে থাকলে ভেতরে বুঝতে পারবেন না যে দিন না রাত। তো পেশেন্টের এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। দীর্ঘদিন আইসিইউ বেডে থাকার জন্য চলাফেরা বন্ধ থাকে। সেটা ওনার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতেই বন্ধ থাকে। তো তাতে মাসেলের অনেক ডিকন্ডিশনিং হয়। তাতে মাসেলের মাস কমে যায়, মাসেল ডিকন্ডিশনিং হওয়ার পরে মাসেলের জোরও কমে যায়। এটা একটা হতে পারে। একটা মানসিক সমস্যা তৈরি হতে পারে। আর হচ্ছে কোনো কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশন মানে উনি হয়তো বাড়ির লোককে ঠিকমতো বুঝতে পারছেন না। যিনি ট্রিটিং ফিজিশিয়ান তাকেও হয়তো চিনতে পারছেন কি পারছেন না। কোথায় আছেন, টাইম, প্লেস, পারসন সম্পর্কে অবগত নয়। তো এইসব মিলেমিশেই একটা পোস্ট আইসিইউ সিনড্রোম তৈরি হয়। এই পোস্ট আইসিইউ সিনড্রোম মাইল্ডও হতে পারে এবং সিভিয়ারও হতে পারে। মানে এই বাড়িতে হয়তো উনি চলে গেছেন, তারপরেও কয়েক মাসও এটার এফেক্ট থাকতে পারে। তো এগুলো যাতে না হয় তার জন্য অনেক রকম প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়, যাতে একটু কম হওয়াটা দেখায়। দেখা যায়। হ্যাঁ। তো এটা তো গেল পেশেন্টের ওপর একটা মানসিক যে স্ট্রেস যায়। কিন্তু এই আইসিইউতে প্রতিনিয়ত একটা মৃত্যু আর জীবনের মধ্যে লড়াই চলতে থাকে। একজন ডাক্তার হিসেবে আপনাকে সব সময় এটা দেখতে হচ্ছে।
তো আপনি নিজেকে কি করে কাউন্সেল করেন? আপনার নিজের সাইকোলজিক্যাল হেলথ কি করে ঠিক রাখেন আপনি এই পরিস্থিতিতে? এরকম তো আমরা যেহেতু মানুষ, ডাক্তাররাও মানুষ। তো ডাক্তাররাও অনেক সময় পেশেন্ট বা পেশেন্ট পার্টির সঙ্গে ইমোশনালি অনেক অ্যাটাচড হয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা করার ফলে হোক বা অন্য কোনো কারণে হোক। তো এরকম খুব ইয়ং পেশেন্ট বা খুব অনেক পুরনো পেশেন্ট যিনি ডাক্তারকে খুব ভরসা করেন, তার যদি কোনো কিছু খারাপ হয়, অবশ্যই খারাপগুলো আমাদের এসে পড়ে। কিন্তু তখন ওটা থেকে আমাদের ওভারকাম করতে হয়। এরকম হয় না যে ওভারকাম করা যায় না। সেটা নিজের যেগুলো হবি আছে সেগুলো করা বা কিছুদিন সেজন্য যদি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কিছু দিনের জন্য গ্যাপ নেয়া, চিকিৎসাটা ২-১ দিন বন্ধ রেখে হয়তো কোথাও বেড়াতে যাওয়া এগুলো বা পরিবারের সঙ্গে সময় বেশি কাটানো, বন্ধু-বান্ধবদের শরীর বেশি কাটানো বা যে অসুবিধা হচ্ছে সেটা নিজের পার্টনারকে বা পরিবারের লোককে বা বন্ধু-বান্ধব, ডাক্তার, কলিগদের সাথে শেয়ার করা। তাতে আমার মনে হয় কিছুটা ওভারকাম করা যায়। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার মেন্টাল হেলথ ঠিক রাখার সিক্রেটটা কি? তাহলে আপনি কি বলবেন? মেন্টাল হেলথ ঠিক থাকবে কি থাকবে না সেটা তো সময় বলে। কারণ হচ্ছে এই তো বললাম এই যে ধাপগুলো আমি বললাম, কোনো কিছু এরকম অনেক ডিস্টার্বেন্স হয়। অন্য আমাদেরও অনেক বন্ধু-বান্ধব হয়তো পেশেন্ট খারাপ হয়ে গেছে, পেশেন্ট লুজ করেছে, হারিয়েছে, মেন্টালি ডিস্টার্বড। তারা এসে যখন আমাদের শেয়ার করে আমরাও বোঝাই যে না এরকম হতে পারে। এখানে তো নেগলিজেন্সি বা ওর কোনো দোষ থাকে না। এটা যে গিল্ট ফিলিং অনেক সময় নিজেদের মধ্যে আসে যে আমি আরো কিছু কি বেটার করতে পারতাম বা আরো কিছু কোনো জায়গায় আমার কোনো ল্যাক অফ কেয়ার ছিল কিনা এগুলো ভাবতে থাকে সবসময়। তো সেগুলো থেকে বেরিয়ে আসতে যারা আশেপাশে আছে পারিপার্শ্বিক আপনার বন্ধু-বান্ধব, কলিগস বা পরিবারের লোকজন তারাই অনেকটা হেল্প করবে। এবার এতেও যদি না হয় তাহলে আপনাকে প্রপার সাইকিয়াট্রিস্ট এর কাউন্সেলিং বা সাইকিয়াট্রিস্ট এর ওপিনিয়ন নিতে হবে। মানে আপনি বলছেন একটা সাপোর্ট সিস্টেম তৈরি সাপোর্ট করা। সিস্টেম একদমই। নিশ্চয়ই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই ভেন্টিলেটরে চলে যাওয়ার ব্যাপারটা। এই যে আমাদের মনে একটা ভয় আছে যে ভেন্টিলেটরে চলে গেলে কেউ ভেন্টিলেটরে চলে গেল মানেই সব শেষ। এই ভেন্টিলেটর থেকে ফিরে আসার হার কিরকম? মানে স্ট্যাটিস্টিক্স কি বলছে? ওভারঅল হার যদি দেখতে চান এবং শুধু তো ১টা ২টো ফ্যাক্টরের উপর এটা নির্ভর করে না। পেশেন্টের এজ, কি জন্য ভেন্টিলেটরে গেছে বা ওনার আদার কোমরবিডিটিস মানে তার সুগার, প্রেশার, থাইরয়েড আরো অন্য কিছু আরো অন্যান্য কিছু শারীরিক অসুবিধা ছিল কিনা বা থাকলেও কতদিন ধরে আছে এসবেরও অনেক কিছু ডিপেন্ড করে। শুধু তাই নয়, কো মানে সেন্টারের উপর ডিপেন্ড করে। একটা টারশিয়ারি কেয়ার সেন্টারের ডেডিকেটেড আইসিইউ সঙ্গে একটা পাড়া নার্সিং হোমের আইসিইউ এর ডিফারেন্স অলওয়েজ থাকবে আউটকামে। ঠিক আছে? মোটামুটি যা স্ট্যাটিস্টিক দেখা গেছে মানে ভেন্টিলেটরে যদি সাপোর্ট লাগে সেখান থেকে আমরা ভেন্টিলেটর থেকে বার করার হার মোটামুটি সেন্টার টু সেন্টার ভ্যারি করলেও মোটামুটি 40% থেকে 70% 80% অবধি রিকভার হয়। হয়তো ২০-৩০% ক্ষেত্রে আমরা পেশেন্টকে স্যালভেজ করতে পারি না। এবং সেটা পেশেন্টের পেশেন্টের কন্ডিশনের উপর কন্ডিশনের উপর অনেকটা ডিপেন্ড করে। অনেক কিছু একটা ফ্যাক্টর না মাল্টিফ্যাক্টরিয়াল ব্যাপার এটা। নিশ্চয়ই। যতটা সিম্পল হুম। ভাবে মানুষ ভাবে। না, যে সব পেশেন্টই তো এক নয় এবং ভেন্টিলেটরি মোডও বিভিন্ন জনের বিভিন্ন রকম লাগে। উনার লাংয়ের কন্ডিশনের উপরও লাগে। নিশ্চয়ই। এই যখন এত মানুষ আসছেন, আইসিইউতে বেডের আ একটা সংখ্যা আছে, ভেন্টিলেশনের একটা সংখ্যা আছে। কিভাবে নির্বাচন করেন যে কোন পেশেন্টকে আপনারা মানে বেড প্রোভাইড করতে পারবেন বা কি, কি নির্বাচনের এই ক্রাইটেরিয়া গুলো কি? এবং কি মানসিক দ্বিধার মধ্যে একটা নৈতিক দ্বিধার মধ্যে কিভাবে আপনি ওটার সম্মুখীন হন এবং কিভাবে কাটান সেটাকে? বে মা পেশেন্ট আসছে তার আইসিইউ দরকার অথচ আইসিইউ বেড এভেইলেবল নেই বলছেন তো? হ্যাঁ, ধরুন অনেকজন এসছেন এবং পেশেন্টকে নির্বাচন করতে হবে যে বেডের সংখ্যা লিমিটেড। এটা একটা ট্রায়াজ করানো হয় আমাদের চিকিৎসা শাস্ত্রে যে কোন পেশেন্টকে আপনি সাপোর্ট দিলে আইসিইউ সাপোর্ট দিলে আউটকাম বেটার আর কাকে সাপোর্ট দিলেও বেস্ট অফ দ্য সাপোর্ট দিলেও আমরা বাঁচাতে পারবো না। এটা একটা ট্রায়াজ শেখানো হয়। এগুলো মেইনলি একসাথে আইসিইউ পেশেন্ট এত চলে আসে কোনো একটা মেজর ট্রমা হলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে, রেলওয়ে অ্যাক্সিডেন্ট হলেও বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো। তো এগুলো একটা আমাদের চিকিৎসা শাস্ত্রে একটা
ক্রাইটেরিয়া আছে যে কোন পেশেন্টকে আমি কোন জায়গায় পাঠাবো, কাকে আইসিইউতে পাঠাবো, কাকে ওয়ার্ডে পাঠাবো, কাকে এইচডিইউতে পাঠাবো, বা কাকে এমার্জেন্সিতে তৎক্ষণাৎ চিকিৎসা করব। তো সেরকমভাবেই আমরা পেশেন্ট সিলেক্ট করি। তো এই এই ক্রিটিক্যাল কেয়ারে এই গোল্ডেন আওয়ার কথাটা খুব শোনা যায়। এই গোল্ডেন আওয়ার কথাটির মানে কি? গোল্ডেন আওয়ার কথাটা মেইনলি এসছে হার্টের অ্যাটাক এবং ব্রেনের স্ট্রোকের থেকে মেনলি। জেনারেলি প্রথম ২৪ ঘন্টার মধ্যে ফার্স্ট আওয়ার, ধরুন আপনার হার্ট অ্যাটাক হলো, চেস্ট পেন শুরু হলো, সেখান থেকে ১ ঘন্টা পরবর্তী সময় এটা খুব ভাইটাল। এটার মধ্যে দেখা গেছে মর্টালিটি সবথেকে হাই। এই গোল্ডেন আওয়ার, শুধু মর্টালিটি হাই নয়, এই গোল্ডেন আওয়ারটার মধ্যে আমি কোনো ইন্টারভেনশন করতে পারি, তাহলে তার আউটকামও বেটার এবং তার ড্যামেজটাও কম হয়, টিস্যু ড্যামেজটাও কম হয়। আর তারপরে পরবর্তী ২৪ ঘন্টাও খুব ইম্পর্ট্যান্ট গোল্ডেন আওয়ারটা পেরিয়ে যাওয়ার পর। এটা আপনার ব্রেন স্ট্রোকের ক্ষেত্রেও ১ ঘন্টা, হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও ১ ঘন্টা। আর একটা নতুন এখন কনসেপ্ট আছে আমাদের, এটা সেপসিস। কোনো পেশেন্টের শরীরে সেপসিস শুরু হয়েছে, মানে কোনো একটা জায়গায় ফোকাস অফ ইনফেকশন ছিল, সেটা রক্তের মাধ্যমে হোক বা লসিকার মাধ্যমে হোক সারা বডিতে ছড়ে গেছে। এখানেও বলে যে অ্যান্টিবায়োটিকটা যত তাড়াতাড়ি দেয়া যাবে, পুশ করা যাবে। এটাও গোল্ডেন আওয়ার 1 আওয়ারই। এই এই কথাগুলো আপনি যখন বলছেন হঠাৎ মনে পড়লো যে আজকাল ইন্টারনেট আসার পর এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বাইরে বসে পরিবারের লোকেরা দেখছি ইন্টারনেট ঘেঁটে দেখছে যে কি করা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত। এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং এটির জন্য ট্রিটমেন্ট কিভাবে এফেক্ট হতে পারে? ইনফ্যাক্ট আপনার গোল্ডেন আওয়ারেও কিভাবে এফেক্ট হতে পারে এইটা থেকে? তো একটা জিনিস আমি বলব, এখন মানুষের কাছে ইনফরমেশন অনেক সহজলভ্য হয়ে গেছে। ইন্টারনেট তো ছিলই, এখন এআই এর যুগে ChatGPT বলুন, জেমিনি বলুন, যা কিছু পেশেন্ট সহজেই জিনিসটা টাইপ করছে এবং অতি সহজেই ইনফরমেশনগুলো হাতের কাছে চলে আসছে। তবে আমি বলব, উনি তো ধরুন মেডিসিন বিশেষজ্ঞ নন। একটা মেডিসিন বিশেষজ্ঞ হতে গেলে ৫.৫ বছরের এমবিবিএস, তারপরে ৩ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন এবং তারপরেও যদি কেউ ডিএম বা এমসিএইচ করে সেটাও ৩ বছর। এত বছরের একটা চিকিৎসা শাস্ত্রের পড়াশোনা কখনোই ChatGPT বা Google দেখে কখনোই সেটা রিপ্লেস করতে পারে না। অবশ্যই আপনি ইনফরমেশন জানবেন, আপনি অবগত থাকবেন আপনার পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে। কিন্তু সেটা দেখে যদি ডাক্তার বাবুর সাথে তর্ক-বিতর্ক জোড়া হয়, তাতে আখেরে কারোরই লাভ হয় না। না পেশেন্টের লাভ হয়, না পেশেন্ট পার্টির লাভ হয়, না ডাক্তারের তো হয়ই না। খুব ডিস্টার্ব। আর এই যে গোল্ডেন পিরিয়ডের কথাটা বললেন, এই গোল্ডেন পিরিয়ডটা তো প্রতিটা এভরি মিনিট কাউন্টস। সেখানে যদি এইসব করতে, করতেই যদি ডাক্তারবাবুর সাথে সময় চলে যায় যে ডাক্তারবাবু না এটা তো এই বলছে, ওটা তো ওই বলছে, এটা করুন, ওটা করুন। ডাক্তারবাবুকে যদি আপনি নির্দেশ দিতে থাকেন বা কিছু করতে থাকেন, তখন সেটা পেশেন্টেরই চিকিৎসায় বিঘ্ন ঘটাবে। আপনি এআই এর সমস্যার কথা বললেন। হঠাৎ করে আরেকটা সমস্যা আজকেই চোখে পড়লো যে আইসিইউর পেশেন্টদের ওপর নাকি অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আর এটাকে সুপার বাগ বলা হচ্ছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এখন মেন সমস্যা। চিকিৎসা শাস্ত্রে যদি এই আশু কোনো মানে শুধু মেন নয়, মানে এর যে বিস্তার কত দূরে, আইসিইউ পেশেন্টের জন্য নয়। এখন এই অ্যান্টিবায়োটিক এত যথেচ্ছাচারভাবে শুরু হয়েছে ইউজ করা। কোথায় শুরু হচ্ছে না? ডেয়ারিতে শুরু হয়েছে, মাছ চাষে শুরু হয়েছে, পোল্ট্রি ফার্মে শুরু হয়েছে। আপনি যে উম মানে মাছ, মাংস যাই খান, এখানে যে খাবারগুলো দেয়া হয়, পোল্ট্রি, মুরগি বা হাঁস বা যেকোনো পোল্ট্রি যে প্রোডাক্টগুলো আমরা খাই, সবেতেই অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে এবং এই অ্যান্টিবায়োটিকের এক্সপোজার, আপনি হয়তো সকালবেলা একটা সেদ্ধ ডিম খাচ্ছেন, তাতেও অ্যান্টিবায়োটিক লো ডোজে আপনার কাছে যাচ্ছে। এই দীর্ঘদিন খেতে, 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 খেতে আপনার শরীরে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তখন যে ওষুধে আপনার কাজ করার কথা, আপনাকে যদি তার সেই ওষুধটা দেয়া হচ্ছে, সেটা আর কাজ করছে না। কারণ ব্যাকটেরিয়াও নিজেকে প্রতিনিয়ত পাল্টাচ্ছে, ওরাও সারভাইভ করার চেষ্টা করছে। তো এইভাবে মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা বিরাট মাথা ব্যথার কারণ। এবং শুধু তাই নয়, নতুন অ্যান্টিবায়োটিক রিসার্চ এবং ডেভেলপমেন্ট এটাও থমকে যাচ্ছে। কারণ হচ্ছে প্রতিনিয়ত ১-২ বছর অন্তর অন্তরই সেই ড্রাগের এগেইনস্টে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। এরপর কি অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে, সেরকম মানে বিজ্ঞানীরা মাথা ঘুরে মরছে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য। তাহলে এটার সলিউশনটা কি? এটার সলিউশন এখন এগুলো সরকারের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ শুরু হয়েছে।
মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং মাল্টিডিসিপ্লিনারি কমিটি তৈরি হয়েছে। আপনি ইচ্ছা করলেই আপনার গবাদি পশুকে যেকোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না। আপনি মাছ চাষে যেকোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না। আপনি আপনার পোল্ট্রি ফার্মে মুরগির মড়ক লাগছে, আপনি নিজেরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। এইভাবে জিনিসগুলো খুব স্ট্রাকচারড ওয়েতে এগোচ্ছে কিন্তু ইন্ডিয়ায়। আগের আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আমি রিসেন্টলি জানি স্টেট কমিটিও একটা তৈরি হয়েছে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা কমিটি তৈরি হয়েছে যারা এই পুরো ব্যাপারটার উপর নজর রাখছে। কিন্তু আমাদের এত বড় দেশ এবং নজরদারির অভাব এতটা যে মানুষ যদি সচেতন না হয়, এবং আমাদের এরম প্রচুর পেশেন্ট পাই। "এ ডাক্তারবাবু, কাল থেকে ডায়রিয়া হচ্ছে, ২ টো নরফ্লক্স খেয়ে নিয়েছি। কত ডোজে খেয়েছি, কি খেতে হয় কিছুই জানি না। ২ টো খেয়ে স্টপ।" ২ টো খেয়ে স্টপ মানে কি? তাতেও ডায়রিয়া হয়তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ? ২ দিন পর আবার চালু হয়েছে। যে তারপর আমি ২ টো খেয়ে কি হলো? না তারপর তো ডায়রিয়া বন্ধ হয়ে গেছিল, আমি খাইনি। এখন আপনি কারোর পরামর্শ নিয়ে খেয়েছিলেন বা কারোর পরামর্শ নিয়ে বন্ধ করেছিলেন? না, পাড়ার দোকান থেকে ওভার দ্য কাউন্টার ড্রাগ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। এগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে লাগাম ছাড়া ইউজ হচ্ছে এবং inappropriately ইউজ হচ্ছে অ্যান্টিবায়োটিকের। তার জন্য এত রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আপনি সরকারের কথা বলছিলেন। ভারতবর্ষে এখন যে মেডিকেল যে ইনোভেশনস আসছে তার মধ্যে টেলি আইসিইউ বা রিমোট হেলথ কেয়ার এইটার কি রোল প্লে করবে? এটার ভবিষ্যৎ কি? টেলিমেডিসিন তো একটা নতুন দিশা খুলে দিয়েছে। কারণ হচ্ছে ধরুন কলকাতায় বসে আমরাই টেলিমেডিসিন করি মাঝে, মাঝে। হ্যাঁ, কলকাতায় বসে কোনো সুন্দরবনের কোনো প্রত্যন্ত গ্রামের কোনো পেশেন্ট ভিডিও কলে যোগাযোগ করতে পারছে। ভিডিও কলে কি হয়েছে না হয়েছে পেশেন্টকে দেখাতে পারছে। ওখানে যে হেলথ ওয়ার্কার আছে তিনিও কিছুটা এক্সামিন করে অ্যাটলিস্ট পালস, ব্লাড প্রেশার বা কোনো কিছু এক্সামিন যেগুলো ডাক্তার বলছে এভাবে দেখো পরীক্ষা করে কিছু পেলে কিনা। টেলিমেডিসিন যেমন উন্নতি করছে সেরকম হচ্ছে টেলি আইসিইউ। টেলি আইসিইউতে এখন স্মার্ট আইসিইউ হয়ে গেছে। মানে আপনি আপনার এখানে বসে পৃথিবীর যেকোনো প্রান্তের আইসিইউ আপনার মোবাইলের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে আপনি দেখতে পারেন। এবং রিয়েল টাইম। এবার এরকম প্রচুর সংস্থা তৈরি হয়েছে যারা এটা প্রোভাইড করে। সেই এবার আপনি এখানে বসে ব্যাঙ্গালোরে কোনো একটা আইসিইউ এর কোনো পেশেন্টের আপডেট পেতে পারেন। তো এটা একটা দিগন্ত খুলে দিচ্ছে। কিন্তু শুধু টেলি আইসিইউ দিয়ে করলে হবে না। কারণ এখান থেকে দেখে উনি যে বলবেন সেটা এক্সিকিউট করার ক্ষমতা বা সেটা বোঝার ক্ষমতা সেখানকার হেলথ কেয়ার ওয়ার্কার এবং ডাক্তারবাবুদের এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। কিন্তু অবশ্যই এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তাহলে উন্নতি তো এত হচ্ছে। আগামীকালের ডক্টর যারা আসছেন তাদের কেন ক্রিটিক্যাল কেয়ারে স্পেশালাইজ করা উচিত? ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এখন খুব ক্রেজ চলছে, মানে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অনেকেই হতে চাইছে। কারণ এই ব্রাঞ্চটায় অন্যান্য অনেক ব্রাঞ্চ থেকে যেমন মেডিসিন ব্রাঞ্চ থেকে আসতে পারে, অ্যানেস্থেসিওলজি মেইনলি এখন ক্রিটিক্যাল কেয়ারগুলো দেখে ব্রাঞ্চটা। অন্যান্য মেডিসিন ডিপার্টমেন্ট, অ্যালায়েড ডিপার্টমেন্টরাও ক্রিটিক্যাল কেয়ারে আসতে চাইছে। তার কারণটা হচ্ছে একটা তো জবটা যদিও খুব হাই রিস্ক জব এবং খুব স্ট্রেসফুল জব। দিনের অনেকটা টাইম দিতে হয়, সময় দিতে হয়, ডিমান্ড করে। কিন্তু এটা কোনো পেশেন্টকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনা আইসিইউতে, তার যে আত্মতুষ্টি সেটা অন্য কোনো সাবজেক্টে পাওয়াটা খুব ডিফিকাল্ট। মানে এবং যদি কোনো পেশেন্টকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন তাতে রোগীর বাড়ির লোকেরা তো খুশি হয়ই। আপনার নিজের খুশি, বাকি বাড়ি যারা এটা একটা টিম ক্রিটিক্যাল কেয়ার, সেই টিমের সবাই উদ্বুদ্ধ হয় যে না, একটা ধরুন একটা স্ট্রোক পেশেন্ট এলো বা একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট এলো বা একটা রোড ট্রাফিক পেশেন্ট যার বাঁচার কথাই ছিল না ঠিকমতো ট্রিটমেন্ট না হলে, সেই আমরা স্যাটিসফ্যাকশনটা পাই। তাহলে এই কনটেক্সটে আমার আরো দুটো প্রশ্ন আছে। এক, যে যারা এই ফিল্ডে নিজের ক্যারিয়ার মানে গড়তে চান, তাদের জন্য আপনার কি সাজেশন? এবং এই ফিল্ডে আসার জন্য তাদের মধ্যে কি কোয়ালিটি থাকা উচিত? তাদের মধ্যে কি থাকলে ভালো হয়? প্রথম কথা হচ্ছে ডেডিকেশন এবং কখন বাড়ি যাবে, কখন খাবে, কখন ঘুমোবে এই চিন্তা যদি থাকে তাহলে ক্রিটিক্যাল কেয়ারে না আসাই ভালো। এটা শুধু ডাক্তারদের জন্য না, ক্রিটিক্যাল কেয়ারে যত হেলথ কেয়ার ওয়ার্কার অ্যাসোসিয়েটেড থাকবে এটা সবার জন্যই বলছি। আর ডাক্তারের তো একটা আর এক্সট্রা যেটা থাকতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। প্রতিনিয়ত পেশেন্ট পার
যারা পরিবারের লোকজন আছে তাদেরকে বোঝানো, বা কী, কী হতে চলেছে বা কী, কী কমপ্লিকেশনস হতে পারে, হ্যাঁ? হয়তো পেশেন্ট এখন দেখছেন পেশেন্ট ভালো আছে। এই তো দেখে গেলাম ডাক্তারবাবু ১ ঘন্টা আগে ভালো ছিল। আইসিইউ থেকে ফোন গেছে আপনার পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো সেই জিনিসগুলো ম্যানেজ করা এবং কি কারণে হয়েছে বা এটা হতে পারে আগে থেকে প্রেডিক্ট করা বা বলে রাখা যে আপনার পেশেন্টকে এখন দেখছেন ভালো, এর মানে এই নয় যে আপনার পেশেন্ট একদম পুরোপুরি সুস্থ আছে। এই তো ডাক্তারবাবু ভেন্টিলেটর থেকে বেরিয়ে এসছে, তাহলেও তারপরে আবার কেন ভেন্টিলেটরে দিতে হলো ২ দিন পরে? তো এই ব্যাপারগুলো, এবং সবথেকে বড় হচ্ছে মানবিক হতে হবে। আর আইসিইউর খরচা যাতে লাগাম ছাড়া না হয়, পেশেন্ট পার্টির ওপর আর্থিক বোঝা না চাপে, সেই ব্যাপারগুলো মাথায় রেখে পেশেন্ট পার্টিকে যতটা সম্ভব আর্থিক বোঝা কমাতে হবে। এই ব্যাপারগুলো যদি মাথায় না থাকে ডাক্তারবাবু, তাহলে কিন্তু আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারে নাই আসা উচিত। আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন ডাক্তারবাবু। অনেকে নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবেন আপনাদের। তো তখন আপনাকে আবার আসতে হবে সায়ন্তনদা। অবশ্যই আমার এই সংক্ষিপ্ত বক বক্তব্য এবং ইনফরমেশনে যদি কারো কোনো রকম বিন্দুমাত্র উপকার হয়, তার জন্য আমি বাহিত। ধন্যবাদ।